সুপ্রিয় বিএসএস সুপ্রিয় বিবিএস অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আমি প্রভাষক দিলারামী রেশমা তোমাদেরকে আজকের নোয়াখালী ভুলুয়া ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে অর্থনীতি, তোমাদের যে অর্থনীতি আছে সেটার দ্বিতীয় বর্ষের সামষ্টিক অর্থনীতি ও ম্যাক্রো ইকোনমিক্সের একটা স্পেশাল টপিকস নিয়ে আলাপ করব। তোমরা যেটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট, এটা আসলে তোমাদের হচ্ছে গিয়ে অর্থনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জ একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের মধ্যে এটা আছে। তো তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের এই বিবিএস অনার্সের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যে ম্যাক্রো ইকোনমিক্স আছে সেটার কোড নাম্বারটা কত, সেটার কোড নাম্বার হচ্ছে 222613। তো আজকে আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাই। আমরা আজকে ক্লাসের আমাদের টপিকস হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র, যেটাকে ভিশাস সার্কেল অফ পভার্টি বলা হয়। দারিদ্র্যের দুষ্টচক্র, দারিদ্র তো কি আমরা জানি, আর দুষ্টচক্র একটা চক্র থাকে যেটা খুব দুষ্ট। দুষ্ট বলতে একটা অ্যাভিল ভাব বা একটা খারাপ ধারণাটাকে পোষণ করা হয়। তো দারিদ্র্যের দুষ্টচক্র যেটা, এই ধারণাটার আসলে মূল যে প্রবক্তা তিনি হচ্ছেন কি অধ্যাপক রাগনার নার্স। অধ্যাপক রাগনার নার্স একটা কথা বলেছিলেন, তোমরা কথাটা অনেক সুন্দর। তাছাড়াও উনি দারিদ্র্যের দুষ্টচক্র সম্পর্কে যে মতামত দিয়েছেন, সেই মতামত অনুযায়ী আসলে দারিদ্র্যের দুষ্টচক্রটা কি? দারিদ্র্যের দুষ্টচক্র হচ্ছে এমন কতগুলো শক্তির একত্রীভবন। অনেকগুলো শক্তি থাকে যে শক্তিগুলি একত্রিত হয়ে বা সমন্বিতভাবে একে অপরের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে, দারিদ্র্যের দুষ্টচক্রটা কি? এমন কতগুলি শক্তির একত্রীভবন যেটা একে অপরের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে দারিদ্র বা দরিদ্র বানিয়ে রাখে। এমন কতগুলো শক্তি, যে শক্তিগুলো দেখো, আমরা জানি 10-এর লাঠি 1-এর বোঝা। একটা শক্তি কিন্তু একা কোনো কিছু করতে পারে না। সবগুলি শক্তি যখন একত্রিত হয় তখন সেই সবগুলি শক্তি একত্রিত হয়ে এমন কিছু ক্রিয়া প্রতিক্রিয়া করে। ওই ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কি করে একটা দেশকে দরিদ্র বানিয়ে রাখে। তাহলে অধ্যাপক নার্স কি বলেছেন, যে এটা হচ্ছে এমন একটা মানে এমন কতগুলি শক্তি, যে শক্তিগুলি নিজেরা একত্রিত হয়ে পরস্পরের মধ্যে এমন কিছু ক্রিয়া প্রতিক্রিয়া করে। এই ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে তারা একটা দেশকে দারিদ্র বানিয়ে রাখে বা দরিদ্র বানিয়ে রাখে। তিনি আরেকটা সুন্দর কথা বলেছেন, তিনি বলেছেন যে আসলে ইংরেজিতে একটা কথা বলেছেন, এ কান্ট্রি ইজ পুয়ার বিকজ ইট ইজ পুয়ার। এ কান্ট্রি ইজ পুয়ার বিকজ ইট ইজ পুয়ার। অর্থাৎ একটা দেশ দরিদ্র কারণ সে দরিদ্র। একটা দেশকে দরিদ্র বলছে কেন? কারণ সে দরিদ্র। তিনি এই কথাটা বলেছেন। তো তিনি যে বলেছেন যে কান্ট্রি ইজ পুয়ার বিকজ ইট ইজ পুয়ার, এটা তিনি আবার একটা ব্যাখ্যাও দিয়েছেন। তিনি ব্যাখ্যা করে বলেন, কোনো দেশ দরিদ্র কারণ সে দেশে মূলধন কম, ঠিক আছে, এবং মূলধন কম কারণ সে দেশ দরিদ্র। তিনি বলেছেন কি, এ কান্ট্রি ইজ পুয়ার বিকজ ইট ইজ পুয়ার। একটা দেশ দরিদ্র কারণ সে দরিদ্র। সেই উক্তিটাকে তিনি আবার ব্যাখ্যা করেছেন এভাবে, যে একটা দেশ দরিদ্র কারণ সে দেশের মূলধন কম, ঠিক আছে, মূলধন কম, ক্যাপিটাল কম, পুঁজি কম। এখন মূলধন, ক্যাপিটাল বা পুঁজিটা কম কি কারণে? কারণ সে দেশটা তো দরিদ্র। সে দরিদ্র দেশে মূলধন বা ক্যাপিটাল বা পুঁজি বেশি হওয়ার কীভাবে সম্ভব? আসলে অনুন্নত দেশে এই ধরনের দারিদ্র্যের দুষ্টচক্রটা বেশি বিরাজমান। অনুন্নত দেশে দেখা যায় মূলধন কম থাকে, যেহেতু সেই দেশটা অনুন্নত দেশ, দরিদ্র দেশ, সেই জন্য সেই দেশে মূলধনটা কম থাকে। এখন তিনি বললেন কি, যে এই যে মূলধনের এই যে দারিদ্র্যের দুষ্টচক্রটা আছে, সেটাকে মূলধনের চাহিদা এবং মূলধনের যোগান উভয় দিক থেকে ব্যাখ্যা করা যায়। দুই দিক থেকে ব্যাখ্যা করা যায়, চাহিদার দিক থেকেও করা যায়, যোগানের দিক থেকেও করা যায়। অর্থাৎ যেটা মূলধনের একটা চাহিদা থাকবে সেদিক থেকে হবে, মূলধনের যে যোগান থাকে সেদিক থেকেও ব্যাখ্যা করা যায়। সেখানে তিনি দারিদ্র্যের দুষ্টচক্র, এটা একটা চক্র, ঠিক আছে, এরকম একটা চক্র, সেই চক্রটাকে উনি কীভাবে ব্যাখ্যা করেছেন, দেখিয়েছেন যে প্রথমত কি স্বল্প উৎপাদন হচ্ছে, হ্যাঁ, স্বল্প উৎপাদনের ফলে স্বল্প আয় হচ্ছে, স্বল্প আয়ের ফলে স্বল্প চাহিদা হচ্ছে, স্বল্প চাহিদার ফলে স্বল্প বিনিয়োগ হচ্ছে, স্বল্প মূলধন হচ্ছে, স্বল্প মূলধনের ফলে আবারও স্বল্প উৎপাদন হচ্ছে। এই যে একটা দারিদ্র্যের একটা চক্রের মধ্যে এটা আবর্তিত
থাকে, মানে আগে যেমন ছিল সে ঘুরে ফিরে সেখানে আবার গিয়ে অবস্থান করে। ঠিক আমরা যেমন বলি না, আরে তোর সাথে দেখা এত বছর পরে, কেন? পৃথিবীটা গোল, গোল বলে আবার দেখা হয়ে যায়। এই যে চক্রটার কারণেই কিন্তু ওই দারিদ্র্যটাকে সে ওভারকাম করতে পারে না, ঘুরে ফিরে সে একই জায়গায় চলে আসে। তো এখানে বলা হয়েছে কি যে চাহিদার দিক থেকে বলা হয়েছে যে উৎপাদন কম বলে মানুষের মাথা পিছু আয় কম। যখন দেশে কোনো কিছুর উৎপাদন কম হয় তখন দেখা যায় যে মাথা পিছু আয়টা কমে যায়। এখন মাথা পিছু আয় কম বলে মানুষের কি হয়, ক্রয় ক্ষমতা কমে যায় মানুষের মধ্যে। যে মাথা পিছু যদি আয় কম থাকে, আমার আয় কম থাকলে আমার কোনো কিছু দ্রব্য কেনার যে ক্ষমতা সামর্থ্য সেটাও কমে যায়। তাহলে উৎপাদন কম বলে মাথা পিছু আয় কম, মাথা পিছু আয় কম বলে জনসাধারণের ক্রয় ক্ষমতা কম, আবার জনসাধারণের ক্রয় ক্ষমতা কম বলে বাজারে পণ্যের চাহিদা কম। যখন জনসাধারণের ক্রয় ক্ষমতা কমে যাবে তখন ওই পণ্যটার বাজারে ওই পণ্যটার চাহিদাও কমে যাবে। স্বাভাবিক ব্যাপার। যে জিনিস আমরা যেমন আসলে এমন কিছু জিনিস আছে যেগুলির মানুষের যখন ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায় তখন দেখা যায় বাজারে সেগুলোর স্বল্পতা দেখা দেয়, সেগুলোর চাহিদাও কম দেখা দেয়। ঠিক আছে, বিশেষ কিছু ব্যতিক্রম ছাড়া দেখা যায়, যেমন যখন মানুষের আয়ের তুলনায় যখন আয় কম হওয়ার কারণে মানুষের যখন ক্রয় ক্ষমতা কমে যায় কোনো পণ্যের, সে তরমুজের কথা বলি, তরমুজের যদি দাম বেড়ে গেছে, মানুষের আয় তো আগের মতনই আছে, বা মানুষের আয় অনেক করোনার কারণে, কোভিড-19 কারণে অনেকের চাকরি চলে গিয়েছে, ব্যবসা বাণিজ্যে অনেক তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের আয় যে আয়টা ছিল উৎপাদন কমে গেছে, তাদের আয় কমে গেছে, ফলে তাদের ক্রয় ক্ষমতাও কমে গেছে, যার কারণে তরমুজ কিন্তু বাজারে সরবরাহ অনেক বেশি। ঠিক আছে, বাট তরমুজের যে চাহিদা সেটা কিন্তু দাম কম থাকার যেরকম হতো তার চেয়ে অনেক কম। তাহলে দেখা গেছে মানুষের যখন ক্রয় ক্ষমতা কমে গেলে বাজারের পণ্যের চাহিদাটাও কমে যাবে, এবং বাজারে পণ্যের চাহিদা কম বলে লোকের বিনিয়োগ করার প্রবণতাও কম। এখন যে পণ্যের চাহিদা কম সেই পণ্যটা উৎপাদনের জন্য নিশ্চয়ই কেউ বিনিয়োগ করবে না, তাহলে পণ্যের চাহিদা কম বলে ওটাতে আবার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের পরিমাণটাও কম। এখন বিনিয়োগ করার প্রবণতাটাও কমে যায়। বিনিয়োগ করার প্রবণতা কমার ফলে মূলধনের চাহিদাও কম হয়। এখন বিনিয়োগ যদি কম হয় তাহলে কি হবে, মূলধনের চাহিদাটাও কমে যাবে। মূলধনটাই তো বিনিয়োগ করে মানুষ, সেই বিনিয়োগটাই যদি বিনিয়োগ করার প্রবণতাই যদি কমে যায় তাহলে কি মূলধনের চাহিদা থাকে? তাহলে বিনিয়োগ করার প্রবণতা কমে যায়, যার ফলে মূলধনের চাহিদাও কমে। মূলধনের চাহিদা কমার ফলে উৎপাদনশীলতাও কমে যায়, আবার উৎপাদনশীলতা কমার ফলে মাথা পিছু আয়ও কমে যায়। তাহলে আমরা প্রথমেই দেখেছি যে মাথা পিছু আমাদের উৎপাদন কম ছিল, উৎপাদন কম হওয়ার কারণে মাথা পিছু আয়টা কম হয়েছে, আর মাথা পিছু আয় কম হওয়ার কারণে আমাদের ক্রয় ক্ষমতা কমে গিয়েছে, ক্রয় ক্ষমতার কারণে বাজারে পণ্যের চাহিদাটা কমে গিয়েছে, বাজারে পণ্যের চাহিদা কমে যাওয়ার কারণে সেটাতে বিনিয়োগ করার প্রবণতা কমে গিয়েছে, বিনিয়োগ করার প্রবণতা কমে যাওয়ার ফলে মূলধনের চাহিদাও কমে গিয়েছে, মূলধনের চাহিদা কমে যাওয়ার কারণে উৎপাদনশীলতাটাও কমে গেছে, এবং আবারও ওই রকমই উৎপাদনশীলতা কম হওয়ার কারণে আবারও তার আয়টা কমে যাচ্ছে। তাহলে দেখা যায় কি এটা একটা চক্রাকারে ঘুরতে থাকে, ঘুরে সে আগের জায়গায় আসে। তাহলে আমরা চাহিদার দিক থেকে দেখলাম যে আমাদের প্রথমত আমাদের কি হবে, আয়টা, আমাদের উৎপাদনটা কম হবে, উৎপাদন কম হওয়ার ফলে আয় কম হবে, আয় কম হওয়ার ফলে চাহিদা কম হবে, দেন বিনিয়োগ কম হবে, বিনিয়োগের ফলে মূলধন কম হবে, তারপর আমাদের আবার আগের মতোই উৎপাদনশীলতা কমে যাবে। এখন মূলধনের যোগানের দিক থেকে দেখো, দারিদ্র্যের দুষ্ট চক্রটা মূলধনের যোগানের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি কি যে আমাদের যখন আয় কম হওয়ার ফলে আমাদের কি হয়, সঞ্চয় কমে যায়। এটা আমরা জানি, আমাদের আয়ের একটা অংশ আমরা ভোগ করি, যদি উদ্বৃত্ত থাকে সেটা আমরা সঞ্চয় করি, যদি আমাদের বিনিয়োগ করার প্রবণতা থাকে তখন সঞ্চয়ের একটা অংশ আমরা বিনিয়োগ করে থাকি। তাহলে আমাদের আয়টা কম, উৎপাদনের কারণে আমাদের আয় কম হয়েছে, আয় কম হওয়ার ফলে আমাদের সঞ্চয়টা কমে গেছে, সঞ্চয় কম হওয়ার ফলে আমাদের বিনিয়োগ কম, বিনিয়োগ কম হওয়ার ফলে আমাদের মূলধন কমে গেছে, মূলধন কম হওয়ার ফলে আবার আমাদের উৎপাদনটা কমে গেছে, উৎপাদন কম হওয়ার ফলে আবার আমাদের আয়টা কমে গেছে, আয়টা কমে হওয়ার ফলে আবার সঞ্চয়। এই যে একটা চক্রাকারে সার্কেল, ভিশিয়াস সার্কেল অফ পভার্টি, এই দারিদ্রটা কীরকম, এরকম ঘুরতেই আছে, চক্রাকারে ঘুরতেই আছে। তো এখানে যোগানের দিক থেকে বলা হয়েছে আয় কম বলে সঞ্চয় কম, সঞ্চয় কম হওয়ার ফলে বিনিয়োগ কম, বিনিয়োগ কম হওয়ার ফলে মূলধন কম, ফলে উৎপাদনও কম। তাহলে আমরা কি দেখি, আমরা দেখি যে স্বল্প উৎপাদন, স্বল্প আয়, স্বল্প সঞ্চয়, স্বল্প বিনিয়োগ, স্বল্প মূলধন, এই যে চক্রাকারে আবর্তিত হতে থাকে। চক্রাকারে আবর্তিত হয়ে একটা দেশকে, একটা দরিদ্র অনুন্নতশীল দেশকে একটা দরিদ্র
অনুন্নতশীল দেশকে দারিদ্র্যের দুষ্ট চক্রাকারে আবর্তিত করে সে আবার দরিদ্র বানিয়ে রাখে, আবার অনুন্নত করে রাখে। তাহলে দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে ওভারকাম করতে হলে আমাদেরকে এই উৎপাদনশীলতা বাড়াতে হবে, আয় বাড়াতে হবে। তো ওটা হচ্ছে আমাদের কীভাবে ওভারকাম করতে হয়, কিন্তু মেনলি দারিদ্র্যের দুষ্ট চক্রটা তাহলে কি, যে স্বল্প উৎপাদন হবে, স্বল্প উৎপাদনের ফলে আয় কম হবে, আয় কম হওয়ার ফলে আমাদের সঞ্চয় কম, বিনিয়োগ কম, মূলধন কম, এইভাবে একটা চক্রাকারে ঘুরতে ঘুরতে যে চক্রটা আমরা পেয়ে থাকি সেটাকেই অধ্যাপক রাগনার নাটস দারিদ্র্যের দুষ্ট চক্র বলেছেন। তাহলে ওই দুষ্ট চক্রটাকে আমরা দুই দিক থেকে ব্যাখ্যা করতে পারি, একটা মূলধনের যোগানের দিক থেকে, একটা মূলধনের চাহিদার দিক থেকে। তাহলে এইটার প্রবক্তাকে অধ্যাপক রাগনার নাটস, তাহলে তিনি কি বলেছেন যে একটা দেশ দরিদ্র বিকজ সে দরিদ্র, এ কান্ট্রি ইজ পুয়ার বিকজ ইট ইজ পুয়ার। একটা দেশে মূলধন কম কারণ সে দরিদ্র, একটা দেশ দরিদ্র কারণ তার মূলধন কম, এইভাবে বলছেন। তো তোমরা এটা একটু ভালো করে দেখবে, তোমাদের ইম্পর্টেন্ট ব্যাপার। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।